বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় আলোচনা করার জন্য হাজির হলাম। এখন যে বিষয়টি আলোচনা করব সেটি শিরোনাম হচ্ছে সেনাবাহিনী প্রধানের সতর্কবার্তা ও প্রাসঙ্গিক কিছু কথা। প্রিয় সুধীবৃন্দ, দর্শকবৃন্দু, আপনারা গত 2-3 দিন যাবৎ ইতিমধ্যেই এই সেনাবাহিনী প্রধানের বক্তব্য এ নিয়ে গণমাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, দেশে বিদেশে সোশ্যাল মিডিয়াগুলোতে ব্যাপক আলোচনা হচ্ছে এবং আলোচনাটি থেমে থাকেনি। গত পরশু সম্ভবত আর্মি যারা রিটায়ার্ড পারসন তাদের একটা অনুষ্ঠানে মহাখালীতে রাওয়া ক্লাবে সেনাবাহিনী প্রধান একটা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। সেই বক্তব্যকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এবং আমি ওই বক্তব্যটি বেশ কয়েকবার নিজে শুনেছি। আর গত 3 দিন যাবৎ এটা নিয়ে যত আলোচনা হয়েছে আমি কমপক্ষে 30টা ভিডিও দেখেছি যে কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সব। এখন এই সেনাবাহিনী প্রধানের বক্তব্য নিয়ে আমারও কিছু কথা আপনাদের বলার চেষ্টা করব এবং সেনাবাহিনী কী কথা বলেছে, তার মর্মার্থ কী, এগুলো নিয়ে অনেকে অনেক কথা বলেছে। আমিও আমার কিছু কথা আপনাদেরকে জানাতে চাই। সেনাবাহিনী প্রধান কি বলেছেন অনুষ্ঠানে? তিনি বলেছেন যে সতর্কবার্তা উনি জানিয়েছেন। উনি বলতে চেয়েছেন যে আমি সতর্ক বার্তা দিচ্ছি, আপনারা পরে যেন বলতে পারবেন না যে উনি সতর্কবার্তা দেননি। এই কথাটা কাদের উদ্দেশ্যে বলেছেন? আমার যেটা মনে হয় সেই কথাই বলেছেন উনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য। তা রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি হানাহানি, মারামারি, কাটাকাটি, রাশারাশি, হিংসাহিংসি, সবসময় বিরোধ লেগেই থাকে, সবসময় একটা খারাপ পরিস্থিতি বিরাজ করে রাজনৈতিক দলসমূহের ভিতরে, তাহলে তো এই পরিস্থিতিকে সেনাবাহিনী বলেন, অন্তর্বর্তী সরকার বলেন, এই পরিস্থিতিকে মোকাবিলা করতে পারবে না। তাহলে সেনাবাহিনী প্রধান যে সতর্কবার্তা দিয়েছেন তার আমাদের করণীয় কী? আমাদের করণীয় হচ্ছে যে রাজনৈতিক দলসমূহের ভিতরে এইসব রেশারেশি বা হিংসাত্মক ঘটনা অথবা মারামারি অথবা বিদ্বেষপূর্ণ কথাবার্তা একে অপরের বিরুদ্ধে বলছে, আমাদেরকে এখান থেকে বিরত থাকতে হবে। তারপরে উনি কি বলছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং কেন হচ্ছে সেই কারণগুলির কথাও উনি বলেছেন। যে পুলিশ ঠিকমতো ফাংশন করছে না, ফাংশন করবে কীভাবে? পুলিশ অনেক হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং পুলিশের সাথে জনগণের যে সম্পর্ক, সেই সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। আস্তে আস্তে অন্তর্বর্তী সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করছে পুলিশ বাহিনীকে কাজে লাগার জন্য, কিন্তু মেন্টাল ট্রমা যে পুলিশ বাহিনীর ভিতরে ঢুকেছে, ওই ট্রমা তো এত তাড়াতাড়ি বন্ধ হবে না। তারপর ডিজিএফ, র্যাব, পুলিশ, এনএসআই, এসবি, ডিবি, আনসার বাহিনী, সমস্ত বাহিনীগুলো এখন যে পূর্ণাঙ্গভাবে ফাংশন করতে পারছে না এবং তাদের পূর্ণাঙ্গভাবে ফাংশন করতে হলে এইসব ট্রমাগুলো আমাদেরকে যতদূর সম্ভব এই পুলিশের ভিতরে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে যে মেন্টাল ট্রমা, সেই ট্রমাগুলো আমাদের দূরীভূত করতে চেষ্টা করতে হবে এবং এগুলো যাতে ঠিকমতো ফাংশন করে তার জন্য রাজনৈতিক দল এবং জনগণকেও এইসব আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে। তারপরে সেনাবাহিনী প্রধানের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক কথা বলেছেন। আমি মনে করি যে সেনাবাহিনী প্রধান ওনারা তো কমান্ডিং ভাষায় চলে, যদি ওটি ছিল একটা সামাজিক অনুষ্ঠান, কিন্তু আমি মনে করি যে তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যে কথাবার্তাগুলো উনি বলেছেন, ওই ধরনের বডি ল্যাঙ্গুয়েজই স্বাভাবিক ছিল। কারো সেনাবাহিনী প্রধানের এই বডি ল্যাঙ্গুয়েজটা ভালো লাগে নাই। যে কথাগুলো যখন বলছিলেন, প্রচুর বৃষ্টিপাত বা মুষলধারে যে বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতের সাথে সাথে যখন শিলাবৃষ্টি হয় তখন যে পরিস্থিতির সৃষ্টি হয়, উনি যে শব্দ, উনি যে বাক্যগুলি চয়ন করছিলেন, আমার কাছে মনে হচ্ছে যে বৃষ্টিপাত, মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাতের সাথে শিলাবৃষ্টি হচ্ছে এবং উনার প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য যেন মনে হচ্ছে যে একটা ভূমিকম্প তৈরি করছে। এটাকে অনেকেই সমালোচনা করেছে। একটা মানুষ যখন কথা বলে, আমরা যখন কথা বলি, আমাদের ব্যাপারেও আমরা যখন ভিডিও করি, আমাদের বিষয়ে অনেক সমালোচনা হয়। সমালোচনা তো যে কোনো বিষয়ে করা যেতে পারে, তবে সেনাপ্রধান উনি আমার কাছে মনে হচ্ছিল যে ওনার বক্তব্যে উনি কিছুটা বিরক্ত এবং
সেনাবাহিনী প্রধান আর একটা কথা বলবার চেষ্টা করছেন, যেটা সেনাবাহিনী প্রধান এর উপরে ওয়াকারুজ্জামান সাহেবের উপরে আর টোটাল সেনাবাহিনীর উপরে যে সমালোচনা হচ্ছে, যে বা বিভিন্ন ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে তাদেরকে আক্রমণ করা হচ্ছে, এই বিষয়টি কি উনি রিকোয়েস্ট করছে জনগণকে, রাজনৈতিক দলসমূহকে, সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলে তাদের উদ্দেশ্যে উনি বলতে চেয়েছেন যে কেন সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বলা হচ্ছে বা তাদের সমালোচনা করা হচ্ছে, উনি ওটা বুঝতে পারছেন না। আমি ব্যক্তিগতভাবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, আমাদের কারোরই সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনীর পরে আমাদের ক্ষোভ থাকা উচিত নয়। তার কারণ হচ্ছে যে সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনী এখন মাঠে ময়দানে যে কাজ করছে, এটা সেনাবাহিনীর কাজ না, কিন্তু দেশের একটা বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর কাজ করতে হচ্ছে। এবং গত 6 মাস 6.5 মাসে ওয়াকারুজ্জামান সাহেবের উপরে যত আলোচনা সমালোচনা হয়েছে, আমি দেখবার চেষ্টা করেছি যে উনি কী বলতে চাচ্ছেন বা কী করছেন। তো আমার কাছে মনে হয়নি যে উনি রাষ্ট্রবিরোধী বা দেশবিরোধী কোনো কাজ করেছে বলে আমার কাছে মনে হয়নি। অন্য কেউ সেনাবাহিনী প্রধান থাকলে, এমনকি আমিও সেনাবাহিনী প্রধান থাকলে ওনার চেয়ে ভালো রোল প্লে করতে পারতাম বলে আমার মনে হয় না। সেনাবাহিনী প্রধান উনি 5ই আগস্টের আগে, 5ই আগস্ট 2024 এবং 5ই আগস্টের পরে যে সমস্ত রোল প্লে করেছে, আমি মনে করি দেশের স্বার্থেই উনি করেছে। এবং উনি যদি তৎকালীন প্রধানমন্ত্রী এবং বিগত সরকারের প্রধানের উনি কথা মতো উনি জনগণের বিরুদ্ধে যেতেন, তার পরিস্থিতি আরও ভয়ানক হতে পারত। উনি তা না করে প্রধানমন্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছেন যে কোনো অবস্থাতে সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে লাগানো যাবে না, এবং সেই অনুযায়ী তিনি কাজ করেছেন। তারপরে সেনাবাহিনী প্রধান মিডিয়ার প্রসঙ্গে কিছু কথা বলেছেন। এই বিষয়টি খুব সেন্সিটিভ এবং এগুলো নিয়েও আলোচনা সমালোচনা অনেক হয়েছে, এগুলো নিয়ে তদন্ত হচ্ছে, এবং এই তদন্তাধীন বিষয়ে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এই বিষয়ে আমার পক্ষে এইটি সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে যে অনেক সমালোচনায় দেখলাম যে সেনাবাহিনী প্রধান তিনি ডক্টর ইউনূস কথাটা উচ্চারণ করেছেন। ডক্টর ইউনূসের ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা কথাটা সেনাবাহিনী প্রধান উল্লেখ করেননি। এটা হতে পারে যে স্লিপ অফ টাং, আমরা অনেক সময় যে কথা বলার কথা সেই কথা বলি না, আবার অনেক কথা অপ্রয়োজনীয় কথা বলে ফেলি। সেনাবাহিনী প্রধান হয়তো অনিচ্ছাকৃতভাবেই একথাই বলেছেন, কিন্তু যেহেতু ডক্টর ইউনূসের নাম উল্লেখ করার ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা বলে সম্বোধন উনি করেন নেই, সেজন্য অনেকেই সমালোচনা করেছে। এবং আমিও মনে করি যে যেহেতু মাননীয় সেনাপ্রধান উনিও একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা, সেই জন্য একটি সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব প্রধানমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন এবং একটি সরকারের প্রধান, সুতরাং ওনার সম্বোধন করার ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা বলেই সম্বোধন করার উচিত ছিল। তারপর জাতীয় নির্বাচন ইস্যুতে কথা বলেছেন উনি, যে আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হবে, হয়তো 2-1 মাস সময় আরও বেশি লাগতে পারে। উনি আগেও তার একটা বক্তৃতায় বলেছিলেন যে 1.5 বছর সময় হয়তো লাগতে পারে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেনাবাহিনী প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন সবাই মিলে ডিসেম্বরে যাতে নির্বাচনটি হয় অথবা যত তাড়াতাড়ি নির্বাচনটি অনুষ্ঠিত হয়, সেটি দেশের জন্য খুব মঙ্গল। এবং আমি আশা করি যে সবার সহযোগিতা নিয়ে অন্তর্বর্তী সরকার আগামী ডিসেম্বরের ভিতরে একটি জাতীয় নির্বাচন করতে সক্ষম হবে। তারপর সেনাবাহিনী একটা কথা উল্লেখ করেছেন যে তার কোনো উচ্চাভিলাষ নাই। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যদি সেনাবাহিনী প্রধানের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার ইচ্ছা থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম। এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে, আমি যেহেতু প্রচুর ভিডিও করি, প্রচুর পড়াশোনা করি, দেশে কী হচ্ছে, আন্তর্জাতিকভাবে কী হচ্ছে, এ নিয়ে আমারও অনেক গবেষণা আছে, পর্যবেক্ষণ আছে। সেনাবাহিনী প্রধানের রাষ্ট্রীয় ক্ষমতা দখল বা তার কোনো উচ্চাভিলাষ আছে, এটা আমার কাছে মনে হয়নি। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি অনেক কথা বলে ফেললাম। এই প্রসঙ্গে হয়তো বিভিন্ন যারা ইউটিউবে বিভিন্ন বক্তব্য রাখে, যারা টক শো করে,
তারাও বিভিন্ন বক্তব্য রেখেছেন। এ বিষয়ে অনেক কথা বলা যায়, অনেক সমালোচনা করা যায়। আমি মনে করি যে সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনী দেশের জন্য, রাষ্ট্রের জন্য যেটা মঙ্গলজনক সেটাই করে যাচ্ছে। আমরা অহেতুক নিজেদের ভিতরে অহেতুক বিতর্ক তৈরি না করে রাজনৈতিক দলগুলোর ভিতরে হিংসাহিংসি, রেষারেষি এইটিকে বন্ধ করে আমরা সবাই সম্মিলিতভাবে কীভাবে একটি জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করা যায় সেদিকেই অন্তর্বর্তী সরকার এগিয়ে যাচ্ছে। সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, সাধারণ জনগণ, আমরা যারা নিজেকে সুশীল সমাজ বলে দাবি করি, আমরা সবাই মিলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করব যাতে করে উনি একটি সুষ্ঠু নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার সক্ষম হয়। এবং এই অন্তর্বর্তী সরকার যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত করবে তার মধ্য দিয়ে যে দল বা যারাই বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হবে তারা ভালোভাবে এই রাষ্ট্রকে, এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত করবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।